আমাকে 4 বার কারাগারে যেতে হয়েছে শেখ হাসিনার এই ফ্যাসিস্টের আমলে। দেশনেত্রীর ডাকে সাড়া দিয়ে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেছিলাম সকালবেলা, সকাল 7টা তখন। তো সেখান থেকে পুলিশ আমাকে প্রথম গ্রেফতার করে, যে মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি এখনই এরকম একটা গ্রেফতারের কবলে পড়লাম। আর মামলা দিয়েছিল তখন, এবং আমার দ্বিতীয় সেমিস্টার যে ফাইনাল পরীক্ষাটা সেটাও কোর্টের পারমিশন নিয়ে আমাকে জেলখানার ভিতরে বসে সবগুলো পরীক্ষা এবং ভাইভা ওই জেলখানায় অনুষ্ঠিত হয়েছিল। রিক্সা থেকে পার্টি অফিসের সামনে নামছি, নামা মাত্র ওই পুলিশ, পল্টন থানা পুলিশ ওইখানে আবার গ্রেফতার করে। এবং কাপাসিয়া থানা, এই শাহবাগ থানার এই বোমা বিস্ফোরণ মামলায় আমাকে আমার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী বহু বছর এই জাতিকে আর কেউ দ্বিধাবিভক্ত করতে পারবে না, এবং এইখানে আর কোনো ফ্যাসিস্টের বেড়ে ওঠা কখনো সম্ভব হবে না। যে দেখুন, এক ছাত্রদলের রাজনীতি করতে এসে 2011 সাল থেকে 2024 সালের আন্দোলন পর্যন্ত আমাকে 4 বার কারাগারে যেতে হয়েছে শেখ হাসিনার এই ফ্যাসিস্টের আমলে। তো প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, এক একবার এক এক রকম অভিজ্ঞতা। তো প্রথম যখন আমি সেই 2011 সালের 18ই ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সমাবেশে ডাক দিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, তখন আমি দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তো সেই দেশনেত্রীর ডাকে সাড়া দিয়ে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেছিলাম সকালবেলা, সকাল 7টা তখন। তো সেখান থেকে পুলিশ আমাকে প্রথম গ্রেফতার করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হয়। তো মার্চ থেকে ক্লাস শুরু করে ডিসেম্বরে আমার মনে হয় যে ওই প্লেসটাতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি প্রথমবারের মতো ওই দিন ওইখানে গিয়েছিলাম। তার আগে এই ক্যাম্পাসের গণ্ডির মধ্যে আমার চলাচল, সব কিছু, আড্ডা, ক্লাস সব কিছু এখানে সীমাবদ্ধ ছিল, থাকতাম আজিমপুরে। তো ওইখানে ওই প্রথম বর্ষে যে গ্রেফতারের অভিজ্ঞতা, সেটা ওই সময় খুব বয়স সঞ্চার করেছিল। যে মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি এখনই এরকম একটা গ্রেফতারের কবলে পড়লাম। আর মামলা দিয়েছিল তখনকার সরকার আমাকে একটা দ্রুত বিচার মামলা। তো দ্রুত বিচার মামলার নিয়ম হচ্ছে আপনার 90 কর্মদিবসের মধ্যে আমার শাস্তি নিশ্চিত করতে হবে, মামলার কার্যক্রম শেষ করতে হবে। তো স্বাভাবিকভাবেই রাজনীতিতে এই দীর্ঘ সময় থাকবো কিনা বা রাজনীতিতে কেরিয়ার গড়বো কিনা, এই সিদ্ধান্তটা তখনও পুরোপুরি নেওয়া হয়ে ওঠে নাই। মাত্র প্রথম বর্ষে পড়ি, পরিবার চাইতো যে না, ভালো কিছু করি, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। তো ওই অবস্থায় যে গ্রেফতার হওয়া বা গ্রেফতারের পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করছিল তৎকালীন আদালত। 3 দিনের রিমান্ড শেষ করে তারপরে 72 দিন কারাবরণ করতে হয়েছিল। তখন কারাগার ছিল আপনার নাজিমউদ্দিন রোডে, পুরাতন যে কারাগার ওইখানে। এবং আমার দ্বিতীয় সেমিস্টার যে ফাইনাল পরীক্ষাটা সেটাও কোর্টের পারমিশন নিয়ে আমাকে জেলখানার ভিতরে বসে সবগুলো পরীক্ষা এবং ভাইভা ওই জেলখানায় অনুষ্ঠিত হয়েছিল। ডিপার্টমেন্ট থেকে টিচার এবং ডিসি অফিস থেকে একজন অফিসার গিয়ে আমার পরীক্ষা নিয়ে আসতো জেলখানায়। তো তখনকার পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল। ফ্যামিলিও আমার উপর একটু মনক্ষুণ্ণ ছিল যে তোমাকে পাঠাইলাম পড়াশোনা করতে, তুমি প্রথম বর্ষে গিয়ে এত বড় একটা কালি লাগাই আসটা লাইফের উপরে। তো এই মামলা, এটা কত বছর চলে, সরকার বিরোধী মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। তো আমি ফ্যামিলির বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে এটা আসলে ফ্যাসিস্টের একটা রূপ। আমরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যারা করি তারা চায় না যে আমরা কোনোভাবেই আন্দোলনে সম্পৃক্ত থাকি। আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এখান থেকে সরাই দেওয়া হচ্ছে ওদের মূল টার্গেট। যাই হোক, তারপরে রাজনীতিটা ফুল স্পিরিটেই কন্টিনিউ করা হয়েছে। ঠিক তার পরের বছর 2012 সালের আবার একই সময়ে, ওইটা ছিল ডিসেম্বরের 21 তারিখ পল্টনে বিএনপির একটা হরতালের প্রোগ্রাম ছিল। তো ওই হরতালের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেছি, জাস্ট রিক্সা থেকে পার্টি অফিসের সামনে নামছি, নামা মাত্র ওই পুলিশ, পল্টন থানা পুলিশ ওইখানে আবার গ্রেফতার করে। ওইখানে পুলিশের সাথে আমাদের মারামারি হয়, একটু দস্তাদস্তি হয়। তো ওইখান থেকে আবার পল্টন থানা পুলিশ ওইখানে আমাদেরকে নিয়ে যায় পল্টন থানায়। ওইখানে নিয়ে আবার রিমান্ডের আবেদন করে, পল্টন থানায় আবার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওই দফায়ও 22 দিন জেল খেটে তারপরে হচ্ছে আবার আইসা আমার পড়াশোনা, আমার রাজনীতি এটা কন্টিনিউ করতে হয়েছে। তারপরে মোটামুটি 4 বছরের একটা গ্যাপ, অনার্স মাস্টার শেষ হয়। তারপর 2016 সালে আমি তখন বাড়িতে অবস্থান করতেছিলাম। আমাদের এই যে ডাচের এইখানে ওই অবরোধ চলাকালীন সময়ে বিএনপির এখানে একটা বোমার বিস্ফোরণ হয়। তো বোমা যখন বিস্ফোরণ হয়, আমার অবস্থান তখন বাড়িতে কাপাসিয়া গাজীপুরে। তো ওই অবস্থায় এই ঘটনায় আমাকে আসামি করা হয়। তো এই ঘটনায় আমাকে আসামি করার কারণে এইখান থেকে ওয়ারেন্ট ইস্যু করে সেটা কাপাসিয়া থানায় পাঠানো, এবং কাপাসিয়া থানা এই শাহবাগ থানার এই বোমা বিস্ফোরণ মামলায় আমাকে আমার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ওই দফায় আমাকে প্রায় 34 দিন কারাবরণ করতে হয়। তো এটা ছিল একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তখন ওই সময়টাতে আমার কারাগারে আমার সাথে কোনো সহযোদ্ধা ছিল না,
কারণ অন্যান্য সময় 11 সালে এবং 12 সালে যখন কারাগারে ছিলাম অনেক অনেক সহযোদ্ধা একই সাথে গ্রেফতার হইতো, সবার সাথে মিলেমিশে সময়টা কোনো না কোনোভাবে পার হয়ে যেত। কিন্তু এই যে 16 সালের যে সময়টা, ওইখানে ভিতরে আমি কোনো সঙ্গী পাই নাই। এই সাধারণ যে বিভিন্ন মামলার যে মানে অপরাধী, ওদের সাথেই সময়টা কাটাইতে হয়েছে। ওই 34টা দিন সময় খুবই কষ্টের ছিল। তারপর আসলো যে সর্বশেষ 2024 সালের যে জুলাই আন্দোলন। এই জুলাই আন্দোলনে তো আপনি জানেন যে 2024 সালের এই জুলাই মাসের 17 তারিখ এই গায়েবানা জানাজা শেষে আমার বাসায় ফেরার পথে এই চানখারপুল মোড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা আমাকে পাকড়াও করে ওইখানে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করে এবং আমাকে মৃত ভেবে তখন তারা পুলিশে সোপর্দ করে। তো পুলিশে নেওয়ার পরে পুলিশ যখন দেখে যে না আমি এখনও বেঁচে আছি, তখন আমার জ্ঞান ফেরার পরে আমাকে 4 দিন গুম রেখে, অজানা জায়গায় 4 দিন গুম রেখে তারপর হচ্ছে 21 তারিখ রাতে ওই শাহবাগ শিশু পার্কের সামনে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের নাটক করে ওই মামলায় আবার ওইখানে 3 দিনের রিমান্ড আবেদন করে ডিবিতে আবার 21 থেকে 24 জুলাই পর্যন্ত রিমান্ডে থাকার পরে আবার কারাগারে প্রেরণ করে। তারপরে হাসিনা পতনের পরে 6 আগস্ট আমি সব মামলা থেকে খালাস পেয়ে তারপর কারাগার থেকে মুক্তি পাই। জুলাইয়ের তো সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে ফ্যাসিস্টের প্রশ্নে এবং স্বৈরাচারের বিরোধিতার প্রশ্নে বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতিসত্তা এখন ঐক্যবদ্ধ। আপনি দেখেন 17 বছর যে ফ্যাসিস্টের আমল ছিল, সেইখানে সাধারণ মানুষের একটা সুবিধাভোগী শ্রেণী এবং সমাজের যারা সুশীল শ্রেণী এবং বুদ্ধিজীবী শ্রেণী বলি, প্রত্যেকেই বিক্রি হয়ে গেছিল এই ফ্যাসিস্টের কাছে। নানান রকম সুযোগ সুবিধা দিয়ে ওদেরকে মানে ফ্যাসিস্ট সরকার ওদেরকে কিনে ফেলতে পেরেছিল। যারা সাধারণ মানুষ, যারা আপমন মানুষ, যারা রাজনীতি বিমুখ বা রাজনীতি সচেতন কিন্তু রাজনীতিতে সরাসরি পার্টিসিপেট করে না, সাধারণ মানুষ হিসেবে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চায়, তারা ছিল এই দেশে কোণঠাসা। তো জুলাইয়ের এই যে একটা স্পিরিট, সব শ্রেণী পেশার মানুষের আন্দোলনের সমন্বয়ে যে এত বড় একটা মহিরুহের একটা ফ্যাসিস্টের পতন, এটা এই জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী বহু বছর এই জাতিকে আর কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না এবং এইখানে আর কোনো ফ্যাসিস্টের মানে বেড়ে ওঠা কখনো সম্ভব হবে না। যে কমিটির আওয়াজ যেটা শুনতেছেন সেটা অবশ্যই আমাদের বিদ্যমান যেই ছাত্রদলের কমিটি, এটা ইতিমধ্যে সফলতার সাথে তার নির্ধারিত যে মেয়াদ 2 বছর সেটা সম্পন্ন করেছে এবং এই নিঃসন্দেহে কমিটিকে একটি সফল কমিটি বলতে হবে। কারণ এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে এই কমিটির এবং এই কমিটির নেতৃত্বে আমাদের ছাত্রদলের একটা ম্যাসিভ পার্টিসিপেশন ছিল, বিশাল একটা ভূমিকা ছিল। তো সেই দৃষ্টিতে সব এই আঙ্গিকে এই কমিটি একটা সফল কমিটি। তো যেহেতু কমিটির মেয়াদ শেষ, এখন নতুন কমিটি আলোচনায়, কিন্তু আমাদের সাংগঠনিক যিনি অভিভাবক বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি চেয়ারপারসন, উনি যখন মনে করবেন যে না ছাত্রদলের কমিটি দেওয়ার একটা উপযুক্ত সময় এসেছে বা উপযুক্ত পরিস্থিতি মানে ক্রিয়েট হয়েছে, তখনই উনি ছাত্রদলের কমিটি করবেন। এটা মেয়াদ শেষ হয়েছে বলেই এই আজকে দিয়ে দিতে হবে বা এই মাসে এই সপ্তাহে দিয়ে দিতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। বর্তমানে বিএনপির জন্য বা বিএনপি সরকারের জন্য ছাত্রদলের ইস্যুটা অনেক বেশি সেন্সিটিভ। কারণ আপনি দেখবেন যে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের যেই শিশু কিশোররা রাজপথে থেকে তাদের মানে দাবি দেওয়া আদায় করেছিল, সেই শিশু কিশোররা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলো, তারা কিন্তু সরাসরি শেখ হাসিনা পতন আন্দোলনের রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং বুক পেতে মানে গলির সামনে তাদের বুক পেতে দিয়েছে। এবং এই ফ্যাসিস্ট পতন আন্দোলনে আবার ক্লাস 6-7 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যন্ত একটা শ্রেণী কিন্তু সরাসরি যুক্ত ছিল। তো এই শ্রেণী একটা সফল আন্দোলনের পরে এদের রক্তে এবং এদের মজ্জা একটা স্পৃহা ঢুকে গেছে, আন্দোলনের স্পৃহা। তারা সামনের দিনে কোনো 19-20 বা পান থেকে চুন যদি খসে, তারা আমার মনে হয় যে রাস্তায় নামবে। আপনি বিগত সময় সাম্প্রতিক সময় দেখে থাকবেন যে এইচএসসি পরীক্ষার একটা সেটেল ইস্যুকে কেন্দ্র করে যে ইস্যুটা সমাধান হয়ে গেছে সরকার কর্তৃক, আমাদের শিক্ষামন্ত্রী কর্তৃক, এই ইস্যুটাকে কেন্দ্র করেও কিন্তু রাজপথে তারা একটা ব্যাপক কেওয়াস ক্রিয়েট করেছিল। তো সামনের দিনে এরকম পরিস্থিতি আরও অনেক বেশি আসবে। তো আমার মনে হয় যে ছাত্রদলের নেতৃত্বকে এই জায়গায় বিচক্ষণ হইতে হবে, যারা এই পরিস্থিতিগুলো ওয়েল নেগোশিয়েট করার এবিলিটি রাখে। তো যারা এই পরিস্থিতিগুলো ওয়েল নেগোশিয়েট করতে পারবে, আমার মনে হয় যে ওরাই আগামী দিনের নেতৃত্বে ভালো করবে এবং আমার মনে হয় যে আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক, উনি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করতে পারেন। আরেকটা যে বিষয়টা আমরা সবসময় আমাদের একটা দাবি থাকে যে যারা ত্যাগ এবং নির্যাতন বা পরিশ্রমের দিক থেকে আগায় থাকে, তারা যেন হচ্ছে নেতৃত্বের তালিকায় বা পছন্দের তালিকায় সামনের দিকে থাকে। সেটা আমাদের আপামর ছাত্রদলের সকলেরই দাবি যে যারা বিগত সময়ে রাজনীতিতে যাদের কোনো গ্যাপ নাই, যারা নিরবিচ্ছিন্নভাবে ফ্যাসিস্ট পতন আন্দোলনে ক্রমাগত পরিশ্রম করে গেছে, ত্যাগ করে গেছে, নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে, নিজের পড়াশোনা, নিজের ফ্যামিলি সব কিছু বিসর্জন দিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে, ওনাদের মধ্য থেকে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী দিন নেতৃত্ব বাছাই করবেন।